কিন্তু বাসে টয়লেটও নেই, কিন্তু 10 মিনিটের বেশি দাঁড়াবোও না, এটা হয় না। কালকে সকালে 11টার পরে আমরা বাসের টিকিট খোঁজ করেছি। কাউন্টারে যদি আপনি টিকিট কাটেন, টিকিটের দাম গরুমারা ন্যাশনাল পার্কের অরণ্য আর এই অরণ্য রিসর্টের অরণ্য একসাথে মিলেমিশে গেছে। আমাদের গাড়ি এসে গেছে, গাড়ি রেডি, দুটো গন্ডার জল খেতে আসছে। দারুণ এক্সপিরিয়েন্স, কিন্তু ঝলমল ঝলমল করছে, ঝলমল করছে। ফ্লোর এরিয়াটা শুধু দেখুন, দুর্দান্ত দুর্দান্ত। আমি খুব ভালো বাংলা বলি না। আজকে এপ্রিলের 16 তারিখ, মানে বাইরে পুরো 40 ডিগ্রি গরম, কিন্তু হাওড়া থেকে আমরা এখন স্প্ল্যানেডে যাব মাত্র 10 মিনিটে, এসির হাওয়া খেতে খেতে, সেটাও মাত্র 10 টাকায়। চালু হয়ে গেছে হাওড়া শিয়ালদা মেট্রোর ধর্মতলা সেকশন, এবং মেট্রোতে আমার যে কার্ড আছে সেই কার্ডেই কিন্তু এখানে আমরা যেতে পারবো, আমাদের আলাদা করে টিকিট কাটতে হবে না। এই হাওড়া স্টেশন, আর তার 15 নম্বর প্ল্যাটফর্মের ঠিক পাশেই হচ্ছে হাওড়া মেট্রো, মানে হাওড়া সল্টলেক মেট্রো। যেহেতু এই মেট্রো যাচ্ছে গঙ্গার নিচে দিয়ে, তাই 3 ধাপে এসকালেটার দিয়ে নামবো আমরা মাটির নিচে। এই হচ্ছে প্রথম এসকালেটার। উপরে 40 ডিগ্রি, জাস্ট ভেতরে এলাম, হালকা সুন্দর ঠান্ডা। এই হচ্ছে মেট্রোর টিকিটের লাইন। আমার যে পুরো মেট্রোর কার্ড, সেই কার্ডেই কিন্তু আমরা এখানে যাতায়াত করব। এই হচ্ছে দ্বিতীয় এসকালেটার। আরও এক ধাপ নিচে নামতে হবে, মানে একেবারে যাকে বলে পাতাল প্রবেশ। ট্রেন কিন্তু এসে গেছে। এই মেট্রোতেও কিন্তু আলাপ হয়ে গেল আমাদের পরিবারের একজন সদস্য, তার সাথে। এই মুহূর্তে পেরিয়ে চলেছি গঙ্গা, মানে আমাদের মাথার উপরে গঙ্গা। আমরা যে গঙ্গা পেরোচ্ছি সেই জায়গাটাকে চিহ্নিত করার জন্য মেট্রো রেলের এই অংশটাকে নীল রঙের LED আলো দিয়ে সাজানো হয়েছে। ব্যাস পেরিয়ে গেলাম গঙ্গা পেরোনো, মানে হাওড়া স্টেশন থেকে ওপারে গঙ্গার পরের স্টপেজ হচ্ছে মহাকরণ, মানে বিবাদীবাগ। ট্রেনের দরজা, প্ল্যাটফর্মের স্ক্রিন গার্ড একসাথে বন্ধ হবে। পরের স্টেশন এসপ্ল্যানেড, আমরাও নামবো এবং ট্রেন ওখানেই শেষ। এসপ্ল্যানেডের পরের স্টেশন শিয়ালদা, সেইটুকুনি সেকশন এখনও বাকি আছে। সেটা চালু হয়ে গেলেই একদম হাওড়া ময়দান থেকে সরাসরি পৌঁছানো যাবে সল্টলেক সেক্টর 5। মানে এই মেট্রো চালু হওয়ার আগে পর্যন্ত এই যে সমস্ত লোকজন, তারা কিন্তু বাসে, ট্যাক্সিতে যাতায়াত করতেন। এই সমস্ত লোক কিন্তু এখন মেট্রোতে যাতায়াত করছেন। 5টা 25, মাটির 30 মিটার, মানে প্রায় 90 ফুট নিচে ছিলাম। এই 90 ফুট এখনও আমরা কিন্তু আবার উঠে পুরনো যে মেট্রো, সেই মেট্রো ধরবো। এই যে রাস্তাটা, এই রাস্তাটাই হচ্ছে পুরনো মেট্রো যাওয়ার রাস্তা। রাস্তাটা কিন্তু কিছুটা কনজেস্টেড, পরিমাণে যাত্রী সেই তুলনায় এই রাস্তার পরিসর, মানে চওড়াটা কিন্তু তুলনায় অনেক অনেক কম। এই যে 7 নম্বর গেট দিয়ে সোজা বেরিয়ে গেলে হচ্ছে এখানকার যে বাস স্ট্যান্ডগুলো, শ্যামলী বাস, ইজি রাইডের কাউন্টার। এদিকে শহীদ মিনার, এখানে এই হচ্ছে 7 নম্বর গেট দিয়ে বেরিয়ে শ্যামলীর কাউন্টার, তারপরে এক্সপ্রেস লাইন, আর তারপরে এই হচ্ছে রুবি পরিবহনের কাউন্টার। আমাদের বাস ছাড়বে 7টার সময়, আমরা অনেকটা আগেই এসে গেছি। এই যে দাঁড়িয়ে রয়েছে ইজি রাইড, এই ইজি রাইড, শ্যামলী এবং আজকে আমরা দিয়ে যাবো রুবি পরিবহন। এই 3টে বাসের মডেলই কি হচ্ছে ভলভো 9600S। তাহলে তফাৎটা কোথায়? তফাৎটা বাসের ভেতরে উঠেই আপনারা বুঝতে পারবেন। এই যে লাগেজ পেটের ভেতরে যাবে। ওয়েলকাম টু রুবি পরিবহন। এই বাসে কিন্তু আমাদের যাওয়ার কথা ছিল না। আমাদের টিকিট ছিল পদাতিক এক্সপ্রেসের 2 টায়ার এসিতে। টিকিট ছিল ওয়েটিং লিস্ট 4, 5, 6, 7। কালকে সকালে সেটা হয়েছিল 3, 4, 5, 6। আমরা তারপরে তৎকালে ট্রাই করলাম, তৎকালেও টিকিট পাইনি। কালকে সকালে 11টার পরে আমরা বাসের টিকিট খোঁজ করেছি, এবং এই রুবি পরিবহন কালকে আমরা যখন টিকিট কেটেছি অনলাইনে রেড বাসের ওয়েবসাইট থেকে, এটা মেক মাই ট্রিপ সেই ওয়েবসাইট থেকেও এটা পাওয়া যায়, 1900 টাকা পার হেড। কাউন্টারে যদি আপনি টিকিট কাটেন, টিকিটের দাম কিছুটা কম পড়ে, 1700 টাকা মতো টিকিট পড়ে, মানে জিএসটি ইত্যাদিতে যে ট্যাক্স, যেগুলো সেই ট্যাক্সগুলো আপনাকে দিতে হয় না। দুর্দান্ত বাস, দুর্দান্ত দুর্দান্ত। এপাশে দুটো, এপাশে একটা,
উপরেও একইভাবে এপাশে দুটো এপাশে একটা, মানে এক একটা রোতে মোট 6টা করে সিট, এরকম 7খানা রো আছে, 42 জন একসাথে যেতে পারে। আমাদের হচ্ছে 13-14, মানে নিচের এই দুটো এবং তারপরে হচ্ছে 19-20, মানে হচ্ছে এইদিকে নিচে এপাশের এই দুটো। এই হচ্ছে নিচের সিট, আর উপরে ওঠার জন্য এই হচ্ছে মই, এই ময়ে চেপে এই হচ্ছে উপরের সিট। এই যে ছোটো ছোটো লাগেজগুলো রাখার জন্য এই হচ্ছে লাগেজ হোল্ডার। আমাদের ক্যামেরার যে ব্যাগগুলো সেগুলো আমরা এখানে রেখে দিলাম। দুর্গা দুর্গা একেবারে 7:03। কালকে আমরা কখন শিলিগুড়ি পৌঁছবো? 7:30, মোটামুটি 12 ঘন্টা মতো লাগে। আর এখানে দাঁড়ানো হচ্ছে কৃষ্ণনগরে মোটামুটি কটায় পৌঁছবো? 10:30, 11টা। তাহলে শুনে নিলেন 10:30, 11টা সেটা হচ্ছে আমাদের ডিনার হল্ট কৃষ্ণনগরে 20 মিনিটের জন্য। আর কালকে সকাল 7:30 নাগাদ আমরা শিলিগুড়ি পৌঁছে যাবো। বাস 7টায় ছাড়বে, একদম কাটায় 7টায় ছেড়েছে, কিন্তু ছেড়ে এই ধর্মতলার মুখটায় কিছুক্ষণ আটকে আছে। এখানে পর্দাটা রাখা আছে, কিন্তু আপনি আপনার মোবাইল বা এই ধরনের জিনিসপত্র এখানে কিন্তু আপনি এখানে রাখতে পারেন। আপনার মোবাইল চার্জ দেওয়ার জন্য এখানে এই একটা ইউএসবি চার্জার পয়েন্ট দেওয়া আছে। এটা হচ্ছে হেডরেস্ট, এটা হচ্ছে ব্যাকরেস্ট, সবারই জন্য বালিশ, এবং সেটাতে রুবির মনোগ্রাম করা আছে এবং তার সাথে দেওয়া আছে কম্বল। এই যে এসিটাকে কমা বাড়া করার জন্য এখানে এসির যে ভেন্ট সেটাকে আপনি বন্ধ করতে পারেন এবং খুলতে পারেন। এখানে এই আলো জ্বললো, আলো নিভলো। পুরো যতটা এই সিটের লেন্থ পুরোটা হচ্ছে উইন্ডো, একদম কাঁচের উইন্ডো, এবং কোনো কারণে এমার্জেন্সি এক্সিট করার যদি দরকার পড়ে প্রতিটা এরকম সিটের সাথে রয়েছে একটা করে হ্যামার, মানে হাতুড়ি। এই সেই হাতুড়ি, মানে যদি প্রয়োজন হয় তাহলে এই যে হাতুড়ি, এই হাতুড়ি নিয়ে এই জানলার কাঁচ ভেঙে আপনাকে বেরোতে হবে। আশা করছি সেরকম কোনো দরকার হবে না। আমরা ধর্মতলার মোড়ে এসে দাঁড়িয়েছি। রাতের শিয়ালদা স্টেশনকে বাই বাই করে আমরা এখন এগিয়ে চলেছি এয়ারপোর্টের দিকে। টিকিটের সাথে এখানে একটা জিনিসই কমপ্লিমেন্টারি, সেটা হচ্ছে 1/2 লিটার করে জলের বোতল। আর যাদের বমি হয় তাদের জন্য একটা করে প্লাস্টিক দেয়, কিন্তু আমাদের বমির সমস্যা নেই, কিন্তু টুকটাক কিছু যদি ফেলতে হয় সেই কাজে এটা লাগবে। অনেকক্ষণ বসে আছি, এবার একটু নামতে হবে, ওয়েলকাম জানাতে হবে সুরজিৎ দাকে। এই যে বাগুইয়া ঢিকতে সুরজিৎ দাকে রিসিভ করলাম। আমরা সবাই সুরজিৎ দাকে এরকমভাবে আনতে যাচ্ছি কেন? কারণ সুরজিৎ দা খাবার নিয়ে আসছে। ডেভিল ডিম হলো, এবার মাছ। এয়ারপোর্ট 1 নম্বর। এটা যে অফিসিয়াল স্টপ, এই 7টায় স্পাইরেট ছাড়ে, তারপরে 10:30, 11টা নাগাদ কৃষ্ণনগর, সেটা ডিনারের স্টপ। 5টা নাগাদ ডালকোলা, আর 7:30 নাগাদ এনজেপি। কিন্তু মাঝে অনেক জায়গা থেকেই লোক ওঠে, এয়ারপোর্টের আগে ওঠে, বাগুইয়াটি থেকে ওঠে, মধ্যমগ্রাম থেকে ওঠে, তো ওঠা যায়। ওঠার জন্য সেসব জায়গায় দাঁড়ায়, কিন্তু যে ব্রেক, টয়লেট ব্রেক, হ্যাঁ, বা ওয়াশরুম ব্রেক, সেই যে ব্রেকগুলো, সেই ব্রেকগুলো কিন্তু কৃষ্ণনগর এবং ডালকোলা সেখানে ছাড়া আর কোথাও দাঁড়ায় না। এই রুটের কোনো বাসের মতো এই বাসেও কিন্তু টয়লেটের কোনো ব্যবস্থা নেই। রাত 11টার সময় আমরা কৃষ্ণনগরে নেমে এলাম শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠান। এটা নতুন চালু হয়েছে জানুয়ারি 10 তারিখ থেকে। বিশাল, এটা পুরো নতুন দোকান, আগে পুরনো একটা ছিল। জায়গাটা পুরো পাল্টে গেছে। এখানে লোকনাথ, পৌলমী, রয়্যাল ক্রুজার, এক্সপ্রেস লাইন, ইজি রাইড, শ্যামলী, এবং ওখানে একেবারে শেষে আমাদের ডুবি দাঁড়িয়ে রয়েছে। এনজেপি গ্রামীণ সমস্ত বাস এখানে এসে দাঁড়িয়েছে। পাশে টয়লেট আছে, টয়লেট কমপ্লেক্স থেকে আমরা ঘুরে আসছি। এটা হয়েছে নতুন টয়লেট ব্লক। পুরো দোকানটা কি বিশাল এরিয়া জুড়ে করে দিয়েছে। আমরা নিচ্ছি রুটি তরকা, এগুলো হচ্ছে ভেজ তরকা, যেটা 70 টাকা করে। এই থেকে ইজি রাইড বেরোচ্ছে, এখানে আমাদের রুবি পরিবহন এগিয়ে যাচ্ছে। ড্রাইভার চেঞ্জ হয়ে গেছে, টাইম বড্ড কম। তারপরে সবচেয়ে বড় কথা, এই একটাই দোকান, এখানে সমস্ত বাস এসে দাঁড়ায়। খাবার টেবিল খালি পেতে সেটাও সময় লাগে। এটাই হচ্ছে খুব অসুবিধে। 5:35 আমাদের গাড়ি এসে পৌঁছেছে ডালখোলা। সমস্ত বাস এখানে ডালখোলাতে সকালবেলায় টয়লেট ব্রেক 10 মিনিটের, কিন্তু এখানে টয়লেট আছে 5টা, একটা তার মধ্যে খারাপ। এই 5খানা বাসের লোক সব ওই 5টার সামনে লাইন দিয়েছে। 10 মিনিটে
টয়লেট কীভাবে করা সম্ভব জানি না, সেই জন্য ভয়ে চা আর খেলাম না। এই বাসগুলোর এটাই অসুবিধা, যে বাস যখনই ছাড়ুক না কেন সব কটা বাস পৌঁছয় একই টাইমে, একই সাথে। স্টপেজ যেখানে দেয়, কৃষ্ণনগরের যে স্টপেজ, একই জায়গায় একই সাথে। সকালবেলায় ডালকোলায় পৌঁছচ্ছে একই সাথে, ছাড়বেও সব একই সাথে। এরপরে একেবারে আমরা গিয়ে পৌঁছবো এনজেপিতে স্টপেজ, লাস্ট স্টপেজ যেটা, ওই মোটামুটি আরও 2 ঘন্টা এখান থেকে লাগবে। 7:30 নাগাদ পৌঁছবো আশা করা যায়। এক্সপ্রেস লাইন আমাদের টপকে চলে গেল। এমনি সব কিছুই ভালো, ঠিকঠাক। শুধু রাত্রিবেলায় যেটা ডিনারের জন্য যে স্টপেজ, সেটা 20 মিনিট, সেটাকে আরও 10 মিনিট বাড়ালে ভালো হয়। যা টাইম 20 মিনিটে খাবার অর্ডার করে সেই খাবার ওরা সার্ভ করবে, অর্ধেক খেয়ে পেলে চলে আসতে হলো। আর সকালে 10 মিনিট, এখানে আছে তো 5টা টয়লেট, একটা তার মধ্যে খারাপ। তো বাসে টয়লেট থাকলে ব্যাপারটা ঠিক আছে, 10 মিনিটের মধ্যে যা হলো নইলে চলো। কিন্তু বাসে টয়লেটও নেই, কিন্তু 10 মিনিটের বেশি দাঁড়াবোও না, এটা হয় না। একজন বোধহয় টয়লেট করতে গেছিলেন, তাকে ফেলে অলরেডি চলে এসেছে। 16 নম্বর সিটের যে প্যাসেঞ্জার, তিনি আসেননি, তাকে ওই পেছনের কোনো একটা গাড়িতে তোলার ব্যবস্থা করা হলো। তার জিনিসপত্র সব এখানে। আমাদের গাড়ি কিন্তু ভালো স্পিডে ছুটছে, এখন হচ্ছে 87 কিলোমিটার পার আওয়ার। 88, 89, 90 কি হবে দেখা যাক, 90 কি হবে। 7:55 শিলিগুড়ি জাংশনে আমাদের বাস এসে দাঁড়ালো। বেশ, এবার নামি। আমাদের একটা লাগেজ কিন্তু বাসের পেটের ভেতরে আছে, যে কুপনটা দেখিয়ে সেই লাগেজটা কিন্তু নিতে হবে। এই যে রুবি পরিবহনের বাস আমাদের এখানে নামিয়ে দিল শিলিগুড়ি জাংশন বাস স্ট্যান্ডে। আমাদের গাড়ি লোকেশন মার্ক হচ্ছে ভারত পেট্রোলিয়াম। সাধনদা আমাদের নিতে এসে গেছেন, মানে সাধনদা মানে হচ্ছে রিসর্ট থেকে যে গাড়িকে পাঠিয়েছেন তার ড্রাইভার। উনি প্রথমেই আমাদের হাফ লিটার জল দিয়ে ওয়েলকাম করলেন। ঠিক আছে, সকালে জলটা কিন্তু দরকার ছিল। আমাদের গাড়ি এটা হচ্ছে সুইফট ডিজায়ার আমাদের গাড়ি। চলুন ভেতরের গাড়িতে গিয়ে বসি। আমাদের যে রিসর্ট সেটা হচ্ছে অরণ্য রিসর্ট লাটাগুড়িতে। আমরা তো পুরো প্যাকেজ নিয়েছি, আমাদের পিকআপের জন্য গাড়ি পাঠানো হয়েছে। কিন্তু আপনারা যারা নিজেরা এখান থেকে গাড়ি করবেন, গাড়ি করে রিসর্ট পর্যন্ত যাবেন, গাড়ি ভাড়া কম বেশি 2000 থেকে 2500-এর ভেতর। এখান থেকে যদি আমরা সরাসরি রিসর্টে যাই, পথে কিন্তু একটা সুন্দর জায়গা পড়বে, সেটা হচ্ছে গজলডোবা। গজলডোবাকে কেন্দ্র করে তিস্তার উপরে একটা ব্যারেজ, সেটাকে কেন্দ্র করে সুন্দর একটা কিন্তু পর্যটন কেন্দ্র গড়ে তোলা হয়েছে। তো এখান থেকে সরাসরি গজলডোবা হয়ে যেতে সময় লাগে 1.5 ঘন্টা। কিন্তু আমরা একটু গজলডোবায় দাঁড়াবো, আপনারাও যদি গজলডোবায় দাঁড়ান তাহলে সেই সময়টা কিন্তু বাড়তি। ওখানে বোটিংয়ের ব্যবস্থা আছে, দেখা যাক এখন আমরা বোটিং করতে পারি কি না। এই যে রাস্তা, এই রাস্তা হচ্ছে এশিয়ান হাইওয়ে। আপনারা যেরকম গুগল ম্যাপে দেখেন NH মানে ন্যাশনাল হাইওয়ে, SH মানে স্টেট হাইওয়ে, AH মানে হচ্ছে এশিয়ান হাইওয়ে। এশিয়ার বেশ কয়েকটা দেশ যেরকম বাংলাদেশ, ভারতবর্ষ, ভুটান, নেপাল এবং চীন, এই কটা দেশের মধ্যে দিয়ে গেছে এই রাস্তা। এই মোড়টা এটা হচ্ছে ফুলবাড়ি, মানে ফুলবাড়ি চলে যাচ্ছে সোজা, আমরা বাঁ হাতে বেঁকে গেলাম গজলডোবা এখান থেকে। আর কম বেশি 30 কিলোমিটার। পাশ দিয়ে এই যে ক্যানেলটা যাচ্ছে, এই ক্যানেলটা হচ্ছে মহানন্দা আর তিস্তা লিঙ্ক ক্যানেল, মানে এর একদিকে মহানন্দা একদিকে তিস্তা। এই গজলডোবার যে ব্রিজ, এই সামনে তিস্তার উপরে ব্যারেজ, কিন্তু তার আগে আমরা একটু চা খাবো। 8টায় নেমেছি, 8:30 ওখান থেকে স্টার্ট করেছি, প্রায় ঘন্টাখানেক হয়ে গেছে। আমরা এখন এসে পৌঁছেছি গজলডোবা। গজলডোবা এটা হচ্ছে তিস্তা ব্যারেজ, আর গজলডোবার যে পর্যটন কেন্দ্র, ওই যে ব্রিজটা, সেটা আমরা পেরিয়ে এলাম। এসে গেছে আমাদের ব্রেকফাস্ট, ব্রেড অমলেট, চা আসছে। এখানে এখন যদি বোটিং হয় তাহলে আমরা চেষ্টা করবো একটু বোটিং করার গজলডোবাতে। ইয়েস, তিস্তা ব্যারেজ। আমরা এখানে বোটিংয়ের জন্য নেমেছি। ভোরের আলো লেখাই রয়েছে এখানে গজলডোবা ভোরের আলো বোটিং এরিয়া। এই দিক দিয়ে যেতে হবে বোটিং করার জন্য। লেখা রয়েছে লাইফ জ্যাকেট বাধ্যতামূলক। জলের কি স্রোত, বাপরে বাপ! আজকে বৈশাখের 3 তারিখ, ঘোলা জল, তার মানে পাহাড়ের উপর থেকে জলটা নেমে এসেছে, উপরে বৃষ্টি হয়েছে। এই যে ব্যারেজ, এখানে কিন্তু জলের প্রচণ্ড স্রোত। কিন্তু বোটিং যেগুলো, এই যে শিকারা টাইপের যে বোট,
এইখানে সেই বোট লাগানো রয়েছে। একটা নৌকায় ম্যাক্সিমাম 6 জন, এবং এই যে নৌকা বিহারের নৌকাগুলো, এই হচ্ছে সেই নৌকা। নিচে নামার এখানে ঘাট। আচ্ছা, ওই দূরে একটা ঝান্ডা, ওই ঝান্ডা পর্যন্ত গেলে 100 টাকা। আর ওইখানে ভেতরে ভেতরে গিয়ে ওপাশ দিয়ে নিয়ে আসবে, সেটা হচ্ছে 200 টাকা বলছে। ওটা 150 করবে ধরে ধরে। দারুণ এক্সপিরিয়েন্স কিন্তু, দারুণ লাগে না? এই রুটটাতে তো আসিনি আগে, এই রুটটা দিয়ে এসে না জলের মধ্যে দিয়ে যাচ্ছে বলেই হয়তো গরম কিন্তু নেই। আমরা শুধু জাস্ট ঘুরেই যাচ্ছি, কিন্তু শীতকালে এলে কিন্তু অনেক পাখি দেখতে পাবে। আচ্ছা, এই দেখুন, এই লগিটা এই জলের মধ্যে যাচ্ছে, ব্যাস এই পর্যন্তই, মানে এই 5 ফুট 6 ফুট, ব্যাস 1 গলা জল মতো হবে। আমাদের নৌকো গড়াতে গড়াতে, মানে নৌকো লগি ঠেলতে ঠেলতে এখন কিন্তু আমরা প্রায় তিস্তা পর্যন্ত চলে এসেছি। তিস্তার যে ব্রিজ সেটাও দেখা যাচ্ছে, এবং সামনে দিয়ে প্রবল বেগে বয়ে যাচ্ছে তিস্তা। আমাদের নৌকা যদি ওই তিস্তায় গিয়ে পড়ে, যা স্রোত, ও টালমাটাল হয়ে যাবে, ডুবেও যেতে পারে। আমরা কিন্তু তিস্তা পর্যন্ত যাব না। এই যে সামনে জায়গাটা কেটে গেছে, এইখানটায় কিন্তু গত বছর যখন হরপা বাঁধ এসেছিল সিকিমে, সেই হরপা বাঁধের এই জায়গাটা ভেঙে যায়। আমরা এখান দিয়ে পাশ কাটিয়ে এই যে জলা, এই জলা দিয়েই যাব। এই দিকটায় কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। এই বকগুলো একবার জলে ডোবার পরে ওদের ডানাগুলো ভারী হয়ে যায়, ভিজে যায়, তো সেটা শুকোবার জন্য ওরা কিন্তু একটু উঁচু জায়গায় বসবে, বসে ওদের ডানাগুলোকে আবার শুকোবে। ইয়েস ইয়েস ইয়েস, 40 মিনিটে এই যে যাত্রা, ভালো লাগলো, বেশ ভালো লাগলো। আপনারা যদি শীতকালে আসেন আরও ভালো লাগবে, অনেক পাখি পাবেন, দুর্দান্ত লাগবে। আমরা লাটাগুড়ির প্রায় কাছাকাছি এসে গেছি, 5 কিলোমিটার এখান থেকে মাত্র। আমরা চলে এসেছি। এই যে পুরনো ন্যাশনাল হাইওয়ে 31, এখনকার 717, তার ঠিক পাশেই এই হচ্ছে অরণ্য গরুমারা জঙ্গল রিসর্ট। এই হচ্ছে তার এন্ট্রান্স। ভেতরে ঢুকেই এটা রিসেপশন, ডাইনিং, আর উপরে একটা ওয়াচ টাওয়ার আছে, দুর্দান্ত সুন্দর। আমরা নামলাম, নেমে প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে যে এন্ট্রিটা যেটা করার দরকার, সেই এন্ট্রিটা আমরা আগে করে নিই। তারপরে রুমে যাব, ফ্রেশ হব, প্রপার্টিটা ঘুরিয়ে দেখাবো, লাঞ্চ করব। আজকে বিকেলে আমাদের মেদলা ওয়াচ টাওয়ারে সাফারি বুকিং করা আছে, আমরা যাব সেখানে। অরণ্য নিবাস একেবারে জঙ্গলের ভেতরে। চলুন আমরা ভেতরটাই যাই। এইখানে একটা ওয়াচ টাওয়ার আছে, যাবো সব জায়গায় আপনাদের ঘোরাবো, দেখাবো। অরণ্য রিসোর্টের এইটা হচ্ছে ডাইনিং এরিয়া, আর এই দিকে হচ্ছে রিসেপশন। চলুন এন্ট্রিটা আমরা করে নিই। এই যে রিসেপশন, তার নিচেই জল করছে। চেক আউট টাইম সকাল 11টা, চেক ইন টাইম দুপুর 12টা। সুরজিৎ দাই পুরো এন্ট্রিটা করে দিচ্ছে। আমাদের এন্ট্রি হচ্ছে, তার সাথে সাথে কিন্তু চলে এসেছে ওয়েলকাম ড্রিঙ্কস। ব্যাস মোটামুটি এন্ট্রি শেষ হয়ে গেছে, শুধু আধার কার্ডগুলো জমা করলেই কাম খতম। চলুন এখন রুমে যাই, রুমটা একটু দেখাই, দেখিয়ে ফ্রেশ হয়ে আবার কথা। পুরো জঙ্গলের ভেতরে, মনে হচ্ছে যেন জঙ্গলের মধ্যেই আছি, এইরকম একটা ফিল পাওয়া যাচ্ছে। ওই যে ওপাশে যা দেখছেন ওগুলো কিন্তু সমস্ত হচ্ছে গরুমারা ন্যাশনাল পার্কের অংশ, মানে জাস্ট ফেন্সিং দিয়ে কাঁটা তার দিয়ে আলাদা করা আছে। আর এই দিকে হচ্ছে আমাদের রুম। পরপর রুম রয়েছে, অনেক রুম রয়েছে দেখতে পাচ্ছি। তো চলুন আমাদের রুমে আগে আমরা উঠি। আর আমাদের যে রুম সেটা 6 আর 7 দুটো রুম আমাদের দেওয়া হয়েছে। এটা হচ্ছে আমাদের রুম আছে, এখানে 9 নম্বরও একটা রুম আছে দেখতে পাচ্ছি। আমাদের রুমগুলো এ পাশে, এটা হচ্ছে 8, তার পাশে এই হচ্ছে 6 আমাদের রুম। বাহ, ও লাভলি, থপথপে সাদা বিছানা, একেবারে কিং সাইজ বেড। ফ্লোর এরিয়া সেটাও অনেক বড়, একটা বড় আলমারি করে দেওয়া আছে, দুটো চেয়ার,
টি টেবিল, মেনু কার্ড আমি দেখতেই পাচ্ছি, দুটো জলের বোতল রাখা আছে, গ্লাস রাখা আছে, আমাদের লাগেজগুলো এনে সব রাখা আছে। দেয়াল জোড়া একটা বিরাট ছবি, তার মধ্যে দুটো গন্ডার, অনেকগুলো হরিণ, সুন্দর ছবিটা। এসি তো রয়েছে। আর এটা হচ্ছে বাথরুমটা, বাথরুমের বেসিনটা তো দুর্দান্ত দেখতে পাচ্ছি। ইয়াস, খুব খুব সুন্দর, খুব সুন্দর। গিজার রাখা রয়েছে, গিজার চালুও আছে। দুজনের দুটো সাবান, বাথরুমে দেওয়াল জোড়া আয়না, আর সেই আয়নায় আপনাদের ভালোবাসার মানুষ। এই রিসর্ট কোথায় শেষ, জঙ্গল কোথায় শুরু, এটা আমি প্রথমে বুঝতেই পারিনি। মানে গরুমারা ন্যাশনাল পার্কের অরণ্য আর এই অরণ্য রিসর্টের অরণ্য একসাথে মিলেমিশে গেছে। চান করলাম, ফ্রেশ হলাম, লাঞ্চ করবো। লাঞ্চ করে আজকে আমাদের মেঘলা ওয়াচ টাওয়ারে সাফারি বুক করা আছে, তো চটপট লাঞ্চটা করি। 3টে নাগাদ এখান থেকে বেরিয়ে পড়তে হবে। এঁচোড় হয়েছে, এঁচোড় ধরেছে, ভালো এঁচোড় ধরেছে গাছটায়। কিন্তু এই এঁচোড়ের তরকারি হবে নাকি লাঞ্চে আজকে? এটা হচ্ছে ডাইনিং এরিয়া। এই ডাইনিং এরিয়ার উপরে এইখানে একটা ওয়াচ টাওয়ার করা আছে। পেটে পুরো ছুঁচো দৌড়চ্ছে, ছুঁচো। এখানে যেটা খাবার অর্ডার করা যায় দুভাবে করতে পারেন। একটা হচ্ছে থালি, যেমন ফিশ থালি, চিকেন থালি, মাটন থালি, এরকম থালি যদি করে দেন সেভাবে আপনি খাবার অর্ডার করতেই পারেন। এছাড়া আমি এটা খাবো, এভাবেও অর্ডার করতে পারেন। তো এটা হচ্ছে আমাদের ফিশ থালি যেটা আছে, তাতে তো ভাত, ডাল, উচ্ছে আলু ভাজা, পুঁই শাকের একটা তরকারি, পাবদা মাছ, আর তার সাথে চাটনি, শেষ বেলার পাতে পাঁপড়। বাড়তি আইটেম আপনারা যা অর্ডার করতে চান সেভাবেও অর্ডার করতে পারেন। আমরা যা অর্ডার করেছি দুটো জিনিস এর মধ্যে দেখাবো। একটা তো বরলি মাছ বললাম, কিন্তু তার সাথে আরেকটা জিনিস আপনাদের দেখাবো এবং টেস্ট করব। টেস্টটা কেমন সেটাও আপনাদের সাথে শেয়ার করব। সেটার নাম হচ্ছে ছ্যাঁকা। আমরা যেহেতু ডুয়ার্সে আছি, তো এখানকার যে রাজবংশী সম্প্রদায়, তাদের বাড়িতে যখন কোনো গেস্ট আসেন তাদেরকে কিন্তু তারা এই ছ্যাঁকাটাকে অবশ্যই দেবেন। এই ছ্যাঁকাটা কীভাবে তৈরি হয় সেটা আমি বলছি না, যারা বানিয়েছে তাদের মুখ থেকেই সরাসরি শুরু। এইটার নামটা তো ছ্যাঁকা, মানে আমাদের আগুনে যে ছ্যাঁকা লেগে যায় সেই ছ্যাঁকা, তাই তো? তো তৈরি হয়েছে কি? এটা বেসিক্যালি ওই লাল কচু পাতা যেটা থাকে, লাল কচু পাতা, কিন্তু রংটা সবুজ বা কালো মতো হয়েছে। পাতাটা দিয়ে তৈরি হয়, সেই কারণেই এটা সবুজ হয়েছে। আর এটা লাল কচুর পাতা আর সজনা গাছের পাতা দিয়েই এটা তৈরি। বেশিরভাগ এটাকে বয়েল করে নিতে হয়, বয়েল করে নিয়ে তারপর লাল কচু পাতা তার সাথে সজনা গাছের পাতা এই মিক্স করে, ইয়েস, বেশ। তারপর এটাকে মোটামুটি কিছুক্ষণ রেখে দিয়ে যখন পাতাটা নেতিয়ে যাবে সেই সময় ওটাকে মানে সম্বার টাইপের দিয়ে নিয়ে তারপর নেড়ে নামিয়ে দিতে হয়। সজনে পাতা রসুন দিয়ে বাটা খাই, সেই সজনে পাতার ফ্লেভারটা কিন্তু আমি পাচ্ছি, খেতে ভালো। এটা আমাদের মনে হচ্ছে যেরকম আমরা যদি সিঙ্গারার সাথে এটা দিয়ে খাই খারাপ লাগবে না, মানে একটু চাটনি হিসাবে এটাকে ব্যবহার করা যেতে পারে বলে আমার মনে হচ্ছে। এখানকার আরেকটা যেটা ফেমাস জিনিস, মানে এখানকার সাফারি যেরকম ফেমাস, এখানকার হাতি গন্ডার যেরকম ফেমাস, এই বরলি মাছও কিন্তু সেরকম ফেমাস। আমি একটা মাছ, আমাদের ওখানকার যেরকম পুঁটি মাছ বা মৌরলা মাছ যেরকম সুন্দরবনে গেলে যেরকম আমুদি মাছ, এই ডুয়ার্স এলে বরলি মাছ। এটা হচ্ছে পালং শাক আর এটা হচ্ছে শুক্তো। আলু পোস্ত এটা তো ঠিক আছে, কিন্তু এই কাঁচা পোস্ত বাটা এটা কিন্তু আমি খাচ্ছি অনেক দিন বাদে। আর শেষ পাতে এটা হচ্ছে পাবদা মাছ, সেটা দিয়ে খেয়ে খাওয়া শেষ করব। আমরা রেডি। দুর্গা আমরা এখন যে সাফারিটা করব সেটা হচ্ছে ওয়াচ টাওয়ার সাফারি। আমরা যে ওয়াচ টাওয়ারটায় যাব সেটা হচ্ছে মেঘলা ওয়াচ টাওয়ার। এই গরুমারাতে মোট 5টা ওয়াচ টাওয়ার আছে। মেঘলা ওয়াচ টাওয়ারে আমরা যাব। এছাড়াও এখানকার যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার, চাপড়ামারি ওয়াচ টাওয়ার, এই ওয়াচ টাওয়ার দুটো বেশ ফেমাস। এছাড়াও আরও দুটো ওয়াচ টাওয়ার আছে, চন্দ্রচূড় এবং চুকচুকি। সেগুলো মূলত যারা পাখি ভালোবাসে তাদের জন্য খুব ভালো জায়গা। গরুমারা ন্যাশনাল পার্কের মেঘলা চেকপোস্টে আমরা পৌঁছে গেছি। এই যে সামনে এটা হচ্ছে মেঘলা ওয়াচ টাওয়ারের চেকপোস্ট। এই হচ্ছে মেঘলা ওয়াচ টাওয়ারের ডে ভিজিট, যেটা সাফারি যে হয় তার এখান থেকে পারমিশন দেওয়া হয়। গরুমারাতে সমস্ত ওয়াচ টাওয়ারই দিনে 4বার করে
সাফারি হয়। তো প্রথম সাফারি হয় 6টা থেকে 7:30, তারপরে 8:30 থেকে 10টা, 2টো থেকে 3:30, 4:30 থেকে 6টা। অক্টোবর থেকে ফেব্রুয়ারি তখন হচ্ছে সকালে 6:30 থেকে 8টা, 9টা থেকে 10টা, 1টা থেকে 2:30, এটা ভুল আছে, এটা 9টা থেকে 10:30 হবে, 1টা থেকে 2:30 এবং 3:30 থেকে 5টা। মেদলা ওয়াচ টাওয়ারে ম্যাক্সিমাম 40 জনকে অনুমতি দেওয়া হয়। খরচ যেটা হচ্ছে মেদলা ওয়াচ টাওয়ারের জন্য 210 টাকা জনপ্রতি, তার সাথে মোষের গাড়ির জন্য 60 টাকা, গাইডের জন্য 350 টাকা। একটা গাড়িতে 6 জন ম্যাক্সিমাম, একজন গেলেও গাইডের চার্জ 350 টাকা, 6 জন গেলেও গাইডের চার্জ 350 টাকা। অন্য জঙ্গলগুলোতে আমরা সাফারি গাড়ি করে ঘুরি, ওয়াচ টাওয়ারে যাই, এখানে কিন্তু আমরা মোষের গাড়ি করে ওয়াচ টাওয়ার পর্যন্ত যাব। আর মোষের গাড়ি যেখান থেকে ছাড়বে সেখান পর্যন্ত আমাদের গাড়ি আমাদের পৌঁছে দেবে, সাথে থাকবে শুধু একজন গাইড। গরুমারা ন্যাশনাল পার্ক, তার মেদলা ওয়াচ টাওয়ার, সেখানে যাওয়ার জন্য এই রয়েছে মোষের গাড়ি। মেদলার যে ওয়াচ টাওয়ার, সেই মেদলা ওয়াচ টাওয়ারে আমরা তো টিকিট করলাম, তারপরে এখানে হচ্ছে এন্ট্রি, এই যে এন্ট্রি ফর্ম, এখানে কটায় যাওয়া হচ্ছে, কটায় আসা হচ্ছে, এইগুলো সমস্ত ডিটেলস এখানে লেখা আছে। আর এই হচ্ছে এন্ট্রি, আমাদের যে টিকিট, সেই টিকিট। এই মেদলা ওয়াচ টাওয়ারে পৌঁছানোর জন্য মোষের গাড়ি আছে। সাফারির যে গাড়িগুলো সেগুলো কিন্তু লাটাগুড়ির যে এনআইসি সেন্টার, সেখান থেকে ছাড়ে জঙ্গলের ভেতরে 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 মেদলা ওয়াচ টাওয়ারে আপনাকে নিয়ে যাবে। কিন্তু আপনি যদি মোষের গাড়ি করে যেতে চান, তাহলে আমরা যেখানে এসেছি সেখান থেকে আসবেন, টিকিট করবেন, আমি সমস্ত ডিটেলস দেখিয়েছি। এবার আরেকটু ভেতরে আসতে হয়, এখান থেকে মোষের গাড়ি ছাড়ে, এই মোষের গাড়ি করে আমরা যাব মেদলা ওয়াচ টাওয়ার। যেখান থেকে মোষের গাড়িগুলো ছাড়ে সেটা হচ্ছে কালিকাপুর ইকো রিসর্ট। আপনারা দরকার হলে এখানে থাকতেও পারেন, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের বুকিং হয় অনলাইনে। আর এখানে লাস্ট যে সাফারি, সেই সাফারির সাথে সাথে যে আদিবাসী নাচ হয়, এটা হচ্ছে সেই আদিবাসী নাচের মঞ্চ। আমাদের গাড়ি এসে গেছে, গাড়ি রেডি, চলুন আমরা গাড়িতে বসে পড়ি। এইখানে হচ্ছে সহিষের বসার জায়গা। আমাদের সামনে আর একটা গাড়ি চলছে, মাঝে মাঝে লেজের ঝাপটা দেবে। আমাদের এই মোষের গাড়িতে পেছনে আমাদের গাইড যিনি, তিনিও উঠেছেন, একটা অন্যরকমের অভিজ্ঞতা। এবং এইখানে গরুর গাড়ি বলতে আমরা যেরকম ওই বাঁশ দিয়ে ত্রিভুজের মতো করে বানানো সেই রকম ব্যাপারটা না, এখানে কিন্তু বসার ব্যবস্থাপনাটা অনেক ভালো, উঠতে নামতে তারও কোনো অসুবিধা নেই, পাদানি করা আছে সুন্দরভাবে। এই যে মেদলা ওয়াচ টাওয়ার, মেদলা ওয়াচ টাওয়ারের এপাশে এই যে চা বাগান রয়েছে, এই চা বাগানগুলোতে লেপার্ড মানে চিতাবাঘ, তারা এখানে কিন্তু বাচ্চা দেওয়ার সময় এই জায়গাটা তাদের খুব পছন্দের জায়গা। কারণ কি, বাঘেরদের মতো জঙ্গলের ভেতরেই যদি তারা বাচ্চা দেয়, তাহলে বাচ্চাগুলোকে ছেলে বাঘেরা যারা, ছেলে চিতাবাঘ যারা, তারা খেয়ে নেয়। সেটা যাতে না হতে পারে সেই জন্য চিতাবাঘিনী তারা এখানে চলে আসে, বাচ্চা দেয়, বাচ্চা বড় হলে সেই বাচ্চাকে নিয়ে তখন আবার জঙ্গলে ফিরে যায়। এই যে খুঁটির সাথে এই যে তারগুলো দেওয়া আছে, সন্ধ্যের পর থেকে এখানে কিন্তু ইলেকট্রিসিটি পাস করানো হয়, 40 ভোল্টের কারেন্ট থাকে। মূলত এগুলো হাতি আটকানোর জন্য, যদিও হাতির এখানে ক্ষতি হয় না, কিন্তু একটা হাতি একটা শক খায়, একটা ঝটকা মতো লাগে। যদিও যে হাতিগুলো দাঁতাল হাতি, পুরনো হাতি, তারা গাছের ডাল ভেঙে এই ইলেকট্রিকের তারগুলো তার উপরে ফেলে দেয়, তারগুলো ছিঁড়ে যায়, তখন ওরা পেরিয়ে চলে যায়। এগুলো দেওয়ার উদ্দেশ্য হাতি যাতে জঙ্গল থেকে, এদিকে জঙ্গল, এই জঙ্গল থেকে এই গ্রামের দিকে না আসতে পারে। এই পর্যন্ত মোষের গাড়িতে আসা, এখান থেকে 150 মিটার পায়ে হেঁটে যেতে হবে। আর ফরেস্ট ডিপার্টমেন্টের যে কুনকি হাতি, সেটা এখানে দেখা যাচ্ছে, সেটা আপনাদের জুম করে দেখাই। 1 2 3 4 5টা কুনকি হাতি রয়েছে। এদিক দিয়ে উঠে আমরা এই পাশ দিয়ে পায়ে হেঁটে যেতে হবে। এই হচ্ছে মেদলা ক্যাম্প, গরুমারা দক্ষিণ বনাঞ্চল, গরুমারা জাতীয় উদ্যানের অন্তর্গত। এই সামনে দিয়ে, এই সামনে হচ্ছে ওয়াচ টাওয়ার যাওয়ার রাস্তা। এই সামনে এটা হচ্ছে মূর্তি নদী। মূর্তি নদীর ওপাশে কিছু ঘাস চাষ করা হয়, যে ঘাসগুলো হাতি, বাইসন এবং গন্ডার তাদের খুব প্রিয় খাদ্য। ওইখানে 1 2 3টে বাইসনকে দেখতে পাচ্ছি। ম্যাডাম বাইসন। এই হচ্ছে মেদলা ওয়াচ টাওয়ার। এই পাশটায় অনেক কটা বাইসন রয়েছে।
ওই কালো কালো দুটো ওটা বনশুয়োর, ওগুলো মনসুর অত বড় বড়। হ্যাঁ, আর এখানে অনেকগুলো হরিণ, হরিণ, স্পটেড ডিয়ার। স্পটেড ডিয়ার। এখানে বসার জন্য কিন্তু সুন্দর সুন্দর চেয়ারও করা আছে। আর এখান থেকে এই মনসুর, এই যে ময়ূরটা এখানে জলের মধ্যে রিফ্লেকশন পড়েছে। আর এইখানটায় বাইসন রয়েছে 1 2 3 4 5 6 7 8 9, অনেক। আর ওয়াচ টাওয়ারের এই পাশটায় যেখানে সল্ট পিট আছে সেখানে একদল হরিণ রয়েছে, আর তার সাথে রয়েছে দুটো বুনো শুয়োর। আমাদের যিনি গাইড বাইনোকুলারে চোখ রেখেছেন, ময়ূরী ডাকছে আর ময়ূর পেখম বেড়েছে, অদ্ভুত সুন্দর লাগছে, দুর্দান্ত সুন্দর লাগছে। সামনে দিয়ে বয়ে চলেছে মূর্তি নদী, আর দূরে ওপাশে ওই যে নদীটা, ওটা হচ্ছে জলঢাকা নদী। দুটো সল্টপিট করা আছে, সেখানে কিন্তু একদল হরিণ রয়েছে, এক গাদা শুয়োরের বাচ্চা। ওই দেখো 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 দেখো, পিল পিল করে আসছে, 7খানা বাচ্চা। দুটো গন্ডার জল খেতে আসছে। এই যে গন্ডারগুলো পেরিয়ে এই যে ঘাসের জঙ্গলটায় ঢুকলো, সেই ঘাসের জঙ্গলটার ঘাসের হাইট অন্তত 10 থেকে 12 ফিট। একটা হাতিও যদি ওখানে থাকে দেখা সম্ভব না। এই যে দুটো গন্ডার দৌড়ে দৌড়ে গেল, মানে এত তাড়াতাড়ি স্পিডে গেল কেন? অ্যাকচুয়ালি গন্ডার তো মানে 40 কিমি স্পিডে দৌড়ায়। এই গন্ডারগুলো যাওয়ার কারণ হচ্ছে এখন রাত হয়ে গেছে, তো এখন খিদে পেয়েছে, আমাদের আবার ফিরে আসতে হবে। সেই কারণে ওনারা তাড়াতাড়ি গেল, অন্ধকারের আগে খেয়ে দিয়ে আবার ওনারা এই নদী পেরিয়ে আবার চলে যাবে, ভিতরে জঙ্গলে ঢুকে যাবে। বাঘেদের যেরকম এরিয়া থাকে, এরকম গন্ডারের কি নিজস্ব এরিয়া থাকে? অবশ্যই, একটা গন্ডারের এরিয়া হচ্ছে 1 থেকে 8 কিলোমিটারের মধ্যে ওরা অবস্থিত থাকবে। ওর বাইরেও যাবে না ওরা, এবং অন্য কোনো গন্ডার ওর ভেতরেও আসবে না, কারণ যদিও আসে তাহলে ওদের মধ্যে ফাইট হবে। আর যখন ফাইট হবে, ওদের ফাইট কিন্তু অনেক দিন পর্যন্ত চলে। যতক্ষণ একটা গন্ডার মারা যাবে না, ততদিন পর্যন্ত ওদের ফাইট চলতেই থাকবে রেগুলার। প্রায় 6:30 বাজতে চললো, আমাদের এখান থেকে এবার ফিরে যাওয়ার সময় হয়ে এসেছে। এই যে মেদলা ওয়াচ টাওয়ার, এই মেদলা ওয়াচ টাওয়ার আমি যাত্রাপ্রসাদ দেখেছি, চাপড়ামারি দেখেছি, আরও অনেক ওয়াচ টাওয়ার দেখেছি জলদাপাড়ার ওখানে, কিন্তু এই মেদলা ওয়াচ টাওয়ারটা না আমার সবথেকে ভালো লেগেছে। এই মেদলা ওয়াচ টাওয়ারটাকে যেন যাত্রাপ্রসাদ এবং চাপড়ামারি তার একটা সংমিশ্রণ। এই যে সামনের এই যে জায়গাটা, এই জায়গাটা ঠিক যেন অনেকটা চাপড়ামারির মতো। সামনে গ্রাসল্যান্ড আছে, জলাভূমি আছে, সল্টপিট করা আছে। আর এপাশে এদিকে যদি আসেন, তার ঠিক উল্টো দিকে এখানে এই যে মূর্তি নদী বয়ে যাচ্ছে, এই মূর্তি নদীর এই জায়গাটা ঠিক যেন যাত্রাপ্রসাদ ওয়াচ টাওয়ার, ওখানেও ঠিক তেমনি এই মূর্তি নদী। ওখানে অবশ্য মূর্তি নদীর ওপাশটায় সল্টপিট করা আছে, এখানে সল্টপিটটা ওপাশে নেই। কিন্তু এই মেদলা যেন এপাশের এই যাত্রাপ্রসাদ আর এপাশের এই চাপড়ামারি তার একটা কম্বিনেশন। এখানেই মানে সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত কাটিয়ে দেওয়া যায়, যদিও নিয়ম তো সেরকম নেই। একটা সাফারিতে 1.5 ঘন্টার বেশি থাকা যায় না। আমাদের সময় শেষ, চলুন ফিরে যাই। শুধু বন্য জীবজন্তু দেখা নয়, আমরা তো অনেক কিছু দেখতে পেয়েছি। যদি এরকমও হয়, কিচ্ছু আপনি দেখতে পেলেন না, একটা হরিণও দেখতে পেলেন না, তাও এখানে 1.5 ঘন্টার সময়টা আপনার মনের মণিকোঠায় উজ্জ্বল হয়ে থাকবে, ভীষণ ভালো লাগবে। মেদলা ওয়াচ টাওয়ারটাকে আপনার ভ্রমণসূচিতে রাখার চেষ্টা করবেন। বেশ, চলুন তাহলে এবার ফিরে যাই। সাবধানে, সিঁড়িগুলো ঘোরানো সিঁড়ি। আমরা আবার হাঁটতে হাঁটতে যেখান থেকে আমাদের গরুর গাড়ি আমাদের নামিয়ে দিয়েছিল, আমরা সেই পর্যন্ত চলে এসেছি। আমরা যেখান থেকে মোষের গাড়িতে যাত্রা শুরু করেছিলাম, কালীপুর ইকো রিসর্ট, আবার সেখানে আমরা ফিরে এসেছি। আমরা ফিরে এলাম, ফিরে এসে এখানে এই যে রেজিস্টার, যেখানে আমরা যাওয়ার সময় সই করেছিলাম, ফেরার সময় কিন্তু আবার এখানে আমাদের সই করতে হলো। আমরা এখন এখান থেকে যাব যে ট্রাইবাল ডান্সের যে প্রোগ্রাম, সেখানেই যাব। ট্রাইবাল ডান্সের প্রোগ্রামটা দুটো জায়গায় হয়, একটা হচ্ছে এই যে কালীপুর ইকো রিসর্টে, এখানেই একটা স্টেজ করা আছে, এখানে হয়। আবার কোনো দিন এখন আমরা যেখানে যাচ্ছি সেখানে হয়। কোন দিন কোথায় হবে সেটা আপনি যেদিন আসবেন সেদিন এনারা ঠিক করেন যে কোন দিন কোথায় হবে। যারা নৃত্যশিল্পী তারা কিন্তু ড্রেস পরে রেডি হয়ে গেছে। সবাইকে ধন্যবাদ, আমাদের প্রোগ্রাম শুরু করি। এর আগের যে নাচটা হলো সেটা হচ্ছে দুর্গা পুজোর সময় ওদের এখানে যাত্রাপালা হয়, সেই যাত্রাপালায় যে নাচটা সেই নাচ। এখন যেটা হবে, সবাই মাথার উপরে প্রদীপ নিয়ে নাচবে।
এই যে নাচটা, এই নাচটা কিন্তু বিয়ের সময় হয়। চলুন আমরা একটু পা মিলিয়ে নিই আর কি। আমরা বাজারে চলে এসেছি, ক্রান্তি বাজারে। আপনারা এখানে নামুন, আমি গাড়িটা সামনে লাগাবো। হ্যাঁ, এখানে এখানে এখন আজকে হাটবার, আমরা লাটাগুড়ি বাজারে নেমে একটু মিষ্টি খাবো। স্বর্গীয় রাধেশ্যাম ঘোষ তার হাতে বানানো মা মিষ্টান্ন ভাণ্ডার, সেখানে আমরা চমচম খেতে ঢুকেছি। চমচম টেস্টটা কিন্তু দারুণ। ছোট চমচম দিয়ে আমরা শুরু করলাম। এটা সাজেস্ট করেছে কিন্তু মুক্তাদি, ও আগেরবার এসেছিল, আগেরবার এসে নাকি এটা খেয়েছে, ওর দুর্দান্ত লেগেছে। ঠিক আছে, চলো আমরাও খাই। আর একটা কিছু একটা বুঝলেন, ছানার কিছু একটা ভালো, দারুণ ভালো। আমরা জিজ্ঞেস করলাম যে এখানে কোন মিষ্টি ভালো, উনি তিনটে মিষ্টি বললেন। একটা হচ্ছে রসমালাই, একটা হচ্ছে চমচম, আর একটা হচ্ছে লাইচা। সন্ধেবেলায় ফিরে এসেছি রিসর্টে, কি সুন্দর যে লাগছে না। আমাদের কটেজের যে প্রিমিয়াম যে রুমগুলো, রাত্রিবেলায় আলো জ্বলছে, কি দুর্দান্ত লাগছে। এবং এই যে এখানে কোনো ঝকমকে চকমকে ডিজে লাইটের মতো ব্যাপারটা নয়, কিন্তু একটা মিষ্টি সোবার একটা রুচিবোধের পরিচয় রয়েছে এখানের এই যে লাইটিংটার ভেতরে। চলুন এইখানের রুমগুলোকে রাত্রিবেলায় আপনাদের একবার দেখাই। আমাদের রুম তো দেখিয়েছি, 14 নম্বর রুম। ঝলমল ঝলমল করছে, ঝলমল করছে। ফ্লোর এরিয়াটা শুধু দেখুন, মানে এরকম দুটো খাট এখানে পেতে দেওয়া যাবে। এখানে একটা সোফা সেট রয়েছে, দামি সোফা সেট, সামনে টি টেবিল, দেওয়াল জোড়ার যে সুন্দর দুটো গন্ডারের ছবি রয়েছে। এই ছবিটাকে যদি ভিডিও করে নেওয়া হয়, মনে হবে যেন আমরা মেদলা ওয়াস্টার থেকে গন্ডার দেখেছি। বিশাল বড় একটা ড্রেসিং টেবিল, ড্রেসিং টেবিলে আমি, আর এটা হচ্ছে বেড, এটা হচ্ছে বাথরুম। ওদিকটা চানের জায়গা, এপাশটা কমোড, এদিকটা বেসিন। এখানেও কিন্তু পুরো দেওয়াল জোড়া আয়না। দুর্দান্ত দুর্দান্ত। উপরের আরও কিছু রুম দেখে আসি, এবং উপরের যে রুমগুলো সেগুলো হচ্ছে ক্যানভাস রুম। আমি ওখানে নেই, আমি একটা সাদামাটা রুমেই আছি, কিন্তু আপনাদের তো দেখাই। আপনারা যদি আসেন তখন এই রুমগুলোতে থাকতেই পারেন। আরে ওয়াও, এ তো সেই আগেকার দিনে জমিদার বাড়িতে যেরকম সাদা কালো মার্বেল দেওয়া থাকতো সেরকম লাগছে। এখানে একটা রুম ক্যানভাস রুম, সেটা চলুন আপনাদের ঘুরিয়ে দেখাই। এবং এই ক্যানভাস রুমগুলোর আলাদা আলাদা নাম আছে। এই রুমটার নাম চেপটি। চেপটি নামের ডিটেলস আমি পরে বলছি, কিন্তু আগের রুমটা দেখুন। এই হচ্ছে ক্যানভাস যে রুমগুলো, তার বেড। এই যে ক্যানভাস রুম, তার এখানে বসার জন্য আলাদা করে আরেকটা, মানে এখানে যে রুমটা রয়েছে সেইটা অনেক হোটেলের এইটাই একটা রুম হয়ে যায়। এখানে একটা বেড দিয়ে এটাই একটা রুম হয়ে যায়। এখানে একটা সোফা সেট আছে, সামনে একটা টি টেবিল আছে, এই পাশে রয়েছে একটা স্টাডি। আপনার লাগেজ থেকে শুরু করে জামা কাপড় ইত্যাদি ইত্যাদি সমস্ত রাখার জন্য এখানে ব্যবস্থা করা আছে। দেওয়াল জোড়া একটা বিশাল আয়না, একদম পা থেকে মাথা পর্যন্ত 6 ফুটের আয়না। রুমটা এদিক থেকে আপনাদের আরেকবার দেখাই, কি বিশাল ফ্লোর এরিয়া। এই যে রুমটার নাম চেপটি, কারণ এখানে এক ধরনের ঘাস হয়, যে ঘাসগুলো হাতি বাইসন তারা খেতে পছন্দ করে, সেই ঘাসটার নাম হচ্ছে চেপটি। পাতাগুলো চ্যাপটা চ্যাপটা, তাই নাম চেপটি। এছাড়াও এখানে পুরুন্ডি, ঢাড্ডা আর মাধুয়া এই রকম নামের ঘাসও কিন্তু এখানে আছে। এই ঘাসের নামে নামে এখানে বিভিন্ন রুমের নাম রাখা হয়েছে। এই রুমের নাম ঢাড্ডা, এটাও একটা ঘাস। দুর্দান্ত, প্রতিটা ক্যানভাস রুম দুর্দান্ত। এ পাশে এই যে প্রিমিয়াম যে রুমগুলো, ঠিক তার সামনে এখানে একটা রুম আছে। এটা কিন্তু 4 বেড রুম, মানে বন্ধুরা যদি গ্রুপে আসেন বা 4 জনের কোনো ফ্যামিলি হয়, এই রুমটা তাদের জন্য কিন্তু আইডিয়াল। প্লাস এটা বাজেটটাও তুলনায় কম বলে আমার মনে হচ্ছে
এই রুমের বাথরুম যেটা সেটাও আপনাদের দেখাই। বাহ, বাথরুমটা বেশ বড় আছে। আমরা চলেছি একটু ইভিনিং স্ন্যাক্স এনজয় করতে। আড্ডা চলছে, আড্ডা। কিন্তু সেটা শুধু মুখে নয়, আছে এই পকোড়া, সস, আর ওদিকে ফ্রেঞ্চ ফ্রাই। ওরা সব খেয়ে নিয়েছে, আমার জন্য আর কিছু রাখেনি। এনার সাথে আলাপ করাই, ইনি কিন্তু আসছেন সুদূর কানাডা থেকে। আমার নাম উৎসব, আর আমি এখানে এসেছি ছুটি কাটাতে, জঙ্গল দেখাতে বাচ্চাগুলোকে। আমার জীবনে আমি প্রচুর রিসোর্টে থেকেছি, অ্যান্ড দিস ইজ বাই ফার দ্য বেস্ট রিসোর্ট আমি দেখেছি ইন্ডিয়াতে। আর ইট ইজ কম্পারেবল টু অলমোস্ট ওয়ার্ল্ড ক্লাস রিসোর্টে সার্ভিস পাচ্ছি। ইউ এনজয়েড ব্যাডমিন্টন হিয়ার? ওর ব্যাডমিন্টন খেলতে খুব ভালো লেগেছে। ও এবং ওর বাড়িতে মাকে গিয়ে বলবে এই ধরনের ফুড যেন ওর মা বানায়। ও তো থাকে কানাডায়, এই ধরনের খাবার খুব একটা বেশি ওখানে খায় না, তাই না? ইয়োর নেম? My name is Christine. ক্রিস্টিন, হ্যাঁ। আচ্ছা, আর এমনি বাড়িতে কী নামে ডাকেন? চিন। আচ্ছা, চিনি। চিনির মতোই মিষ্টি। আর এখন চিনির দিদি। হ্যাঁ। চিনির দিদি তাহলে কি হবে? গুড় হবে না? ডাকনাম কি? তার নাম ইভি। ডাকনাম হচ্ছে, ওর ডাকনাম হচ্ছে ইভি। এখানে কেমন লাগলো? ভালো লাগলো। ভালো লাগলো। বাংলাটা খুব মিষ্টি মিষ্টি বলছে না বাংলাটা? হ্যাঁ। আর এখানকার ফুড খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে হ্যাঁ। ফুড। আমি খুব ভালো বাংলা বলি না। না, হ্যাঁ, আমরা ওটা আমাদের খুব শুনতে ভালো লাগছে। থ্যাংক ইউ। হ্যাঁ, আচ্ছা। এসো কালকে এসো, ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে। আমাকে ইনভাইট করছে ও কানাডায় যাওয়ার জন্য। ঠিক আছে, তাহলে আমরা কখনো যাব কানাডায়, ওর বাড়িতে গিয়ে উঠবো, কেমন? সন্ধ্যে থেকে সেই গল্পই চলে যাচ্ছে, কিন্তু মানে রুমে যায়নি, শুধু আড্ডা আড্ডা আড্ডা। মানে বাঙালি আড্ডা দিতে এত ভালোবাসে, আর এখানে দেশ বিদেশে সবাই মিলে আড্ডা দিচ্ছে। কিন্তু আড্ডার মধ্যে ভালো আড্ডা। ডিনার এসে গেছে, রাতে আমি বলছি একদম হালকা খাবো, রুটি আলু ভাজা, আর কিচ্ছু খাচ্ছি না। এছাড়া চিকেন তরকা ইত্যাদি অনেক রকম আছে। সুরজিৎদা কি খাচ্ছেন? আমি আলু ভাজা। হ্যাঁ, ব্যাস, আমি রুটি আর আলু ভাজা। খাবো বানিয়েছে। চলো।